আপুর সাথে ডিসকাস করে নিতে পারবেন এই ক্লাসের মধ্যেই। সো চেষ্টা করবেন আপু কোয়েশ্চেন করলে সেগুলো কোয়েশ্চেন গুলো আনসার দেওয়ার। সো আমরা মাইক অ্যাক্সেস গুলো সবার জন্য ওপেন রাখছি। জি আপু। ধন্যবাদ দেব ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা চাইলে কথা বলতে পারি, মেসেজ চ্যাট বক্সে কমেন্ট করতে পারি। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ভালো আছি সবাই? জি ম্যাম ভালো আছি। আপনি ভালো আচ্ছা, কোনো আছেন? একটা মাইক অন করা যেটা থেকে ইকো হচ্ছে। আমরা কথা বলার সময় মানে চেষ্টা করবো একটু মাইক রাখতে, যাতে কথা বলে আবার মাইকটা বন্ধ করে দিতে, বা যাতে অন্যদের সমস্যা না হয়, কারণ ইকো হলে সেটা আসলে সবার জন্য একটু ইরিটেটিং, ক্লাসটা হ্যাম্পার করবে, আর কিছু না, সবার জন্য ভালো লাগবে না। হ্যাঁ, আমি ভালো আছি, ধন্যবাদ দীপা। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? হ্যাঁ সুমন, ভালো আছি। ওয়ালাইকুম সালাম রেজমানা। আমরা আসলে আহ আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? আমাদের বন্ধুরা সবাই চলে এসেছে? আপনাদের যে বন্ধুরা আজকে ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করেছেন বা করেছেন, আপনারা কি সবাই জয়েন করেছেন, নাকি কেউ বাকি আছে? আমরা কি আর 1-2 মিনিট অপেক্ষা করবো, না ক্লাস কন্টিনিউ মানে ক্লাস শুরু করব? কি বলেন আপনারা? আপনারা চাইলে এখানে কিন্তু ইমোজি আছে, ইমোজি দিয়েও থামস আপ দিতে পারেন, দিতে পারেন, যেভাবে সুবিধা হয়, কোনো সমস্যা নেই। আমার ক্লাসে কোশ্চেন আসলে যে কোনো সময় কোশ্চেন করা যাবে, চ্যাট মেসেঞ্জারে লেখা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে মাইক অন করে ডিরেক্ট কোশ্চেন করতে পারবেন, আশা করি সমস্যা হবে না। আরো আসবে ম্যাম? আচ্ছা, কিন্তু আসলে ঠিক আছে। আর গল্প করতে করতে আমাদের সাথে জয়েন করুক, কোনো সমস্যা নেই। এই যে আরো 2জন ফ্রেন্ড চলে আসছে আমাদের সাথে। আমরা আসলে কে কোথায় পড়াশোনা করছি একটু 1-2জন যদি বলি। ওমর, সাব্বির, মাইকটা একটু অন করে কথা বলি আমরা সবার সাথে। ওমর, আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসি ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওমর, আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি ম্যাম সাউদার্ন ইউনিভার্সিটিতে। কোন সাবজেক্টে? চিটাগং থেকে। না না, কোন সাবজেক্টে? বিবিএ ম্যাম। বিবিএ। জি। আচ্ছা, ওকে। আপনাদের কি মেজর? আপনি কি মানে আপনার মেজর কি? আপনাদের কি মেজর একদম শুরুতেই দিয়ে দেয়, নাকি শেষের ফাইনাল দিকে ইয়ারে গিয়ে 7 সেমিস্টারে। শেষের দিকে? আপনার ইচ্ছা কোথায়, কোন দিকে কাজ করার? মার্কেটিং, হুম। কমিউনিকেশন, কোন দিকে আপনার ইচ্ছা, কোন দিকে কাজ করার? কমিউনিকেশন, মার্কেটিং, কোন দিকে কাজ করার ইচ্ছা আপনার? আপনি কোন দিকে যেতে যাচ্ছেন? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কোন দিকে কাজ করার ইচ্ছা, সেটা জানতে চাচ্ছিলাম। ওমর। ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট, ওকে, নাইস, থ্যাংক ইউ ওমর। আমরা একটু আরেকজনের সাথে কথা বলি। কার সাথে? রেজওয়ানা, কথা শোনা যাচ্ছে আমার? রেজওয়ানা, আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, এবার এবার আছে। রেজওয়ানা, ভালো আছেন? জি মিস, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আপু। আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি হচ্ছে ইডেন মহিলা কলেজে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছি। কোন সাবজেক্টে? সরি আপু, বুঝতে পারিনি। ম্যাথস নিয়ে। ম্যাথ? জি। বাপরে, অনেক কঠিন সাবজেক্ট। ম্যাথ নিয়ে এরপরে ইচ্ছা কি, বিসিএস? না মিস, অ্যাকচুয়ালি আমি চাচ্ছি অ্যাব্রোডে যাওয়ার চেষ্টা করছি আর কি। তো কোথায় যাওয়ার? অ্যাব্রোডে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, বাইরে যাওয়ার চেষ্টা করছেন। জি জি। ওকে, আচ্ছা, বাইরে যাওয়ার চেষ্টা করছেন। তো আপনার হায়ার স্টাডিজ এর প্ল্যান আছে, এবং কোন দিক কোন কোন দেশে ট্রাই করছেন? অ্যাপ্লাই করে শুরু করেছেন, নাকি মানে পড়াশোনা শেষ করে অ্যাপ্লাই করবেন, কোনটা? না মিস, আমার হচ্ছে মানে এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করব, বাট হুম, মানে আমার ইচ্ছা হচ্ছে সিকিউরিটি নিয়ে পড়াশোনা করা। তো ওকে। এন্ড হচ্ছে স্কলারশিপ নিয়ে যাওয়ার একটা ইচ্ছা আছে, বাট মানে স্কলারশিপ নিয়ে ওটাই নিয়ে আর কি একটু রিসার্চ টিসার্চ করতেছি এখন, যে কোনটা হুম, ভালো হবে আমার জন্য। But মানে এখনো ঠিক করে উঠতে পারি নাই যে আসলে
আপনার কোন দেশে যান? কোন দেশে যাওয়ার ইচ্ছা আপনার? আমার আপনার তো আমার তো মিস হচ্ছে জাপানে যাওয়ার ইচ্ছা, সব মানে ওটা আমার ফার্স্ট প্রায়োরিটি। ওকে, ঠিক আছে রেজওয়ানা, থ্যাংক ইউ। তো আমরা আজকে ক্লাস করতে করতে গল্প করব। আমার ক্লাসে আরাফাত লিখেছেন আমি এনইউ তে বোটানি ডিপার্টমেন্ট। আচ্ছা আরাফাত মাইক অন করেন। বা ম্যাম সিক। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ক্লাস করতে করতে গল্প করব। আমাদের ক্লাসের সময় চলে যাচ্ছে, তো আমরা আসলে শুরু করি। তো এন্টারপ্রেনারশিপ, সোশ্যাল বিজনেস, এই রিলেটেড আমাদের আজকের আলোচনার বিষয়। আপনাদের এখানে কেউ আছেন যে আমাদের সাথে একটু শেয়ার করবেন যে আপনাদের কাছে এন্টারপ্রেনারশিপ মানে কি বা সোশ্যাল বিজনেস মানে কি? এনিওয়ান? কেউ কি ভলান্টিয়ার করতে চান নাকি আমি র্যান্ডমলি পিক করব? ওয়ালিদ, মোহাম্মদ ওয়ালিদ, শোনা যাচ্ছে আমার কথা? ওয়ালিদ, মাইকটা অন করতে হবে। হ্যাঁ জি ম্যাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো। আমার ক্লাস কি খুব মানে কোনো লাগতেছে? আমরা কিন্তু এখনো ক্লাস শুরুই করিনি, আমরা জাস্ট গল্প শুরু করেছি, কে কোথায় আমি পড়াশোনা নিউ করছে। আর কি, আজকে ফার্স্ট জয়েন হইলাম। আচ্ছা, কোনো সমস্যা নেই। তো ওয়ালিদ, আপনি কোথায় পড়াশোনা করতেছেন? আমি নরসিংদী গভর্নমেন্ট কলেজে পড়ালেখা করতেছি, খুবই ভালো, কোন সাবজেক্টে? মার্কেটিং ডিপার্টমেন্ট। একদম আপনার জন্যই আজকের টপিক। তো ওয়ালিদ, আপনি যদি আমাদের সাথে একটু বলেন আপনার কাছে এন্টারপ্রেনারশিপ মানে কি বা সোশ্যাল বিজনেস মানে কি? এন্টারপ্রেনারশিপ সম্পর্কে আমার ধারণা নেই, কিন্তু সোশ্যাল বিজনেস মানে সোশ্যাল বিজনেস বলতে এটা সম্পর্কে আমার ধারণা নাই। এন্টারপ্রেনারশিপ তো আসলে খুব বেসিক জিনিস ইন এ সেন্স। আচ্ছা ওয়ালিদ, থ্যাংক ইউ, আমরা তাহলে ক্লাস শুরু করি। আমি কন্টিনিউ করি আপনাদের সাথে। হ্যাঁ, আমার সেকেন্ড স্লাইডে চলে যাই। হ্যাঁ, এন্টারপ্রেনারশিপ আসলে হচ্ছে যে বিজনেস, সোজা কথায়। হ্যাঁ, এমন না যে মানে আপনি যে কোনো একটা উদ্যোগ নিয়ে কাজ করতে পারেন, সেটা উদ্যোগ মানে আপনাকে তখন এন্টারপ্রেনার বলা হবে। মানে পিওর কিছু ধারণা থেকে একটু ডিফারেন্ট। যেমন আমরা ব্যবসায়ী বলি বা বলি, সেটার সাথে হয়তো কিছু বেসিক জায়গায় পার্থক্য থাকে। যেমন রিইনভেস্ট করা বা অন্যান্য প্রবলেম নিয়ে সলভ করা, একটু ক্রিয়েটিভ ওয়েতে কাজ করা, টিপিক্যাল বিজনেস এর মতো চিন্তা না করা, সেটা একটা বিষয়। সেটা এন্টারপ্রেনারশিপের সাথে পিওর বিজনেসের পার্থক্য হতে পারে। সোশ্যাল বিজনেসের সাথে পিওর এন্টারপ্রেনারশিপ বা পিওর বিজনেসের পার্থক্য হলো, সোশ্যাল বিজনেস তো আপনার এগুলি সবগুলি থাকবে, আপনি প্রফিট করবেন, আপনি বিজনেস করবেন, সবকিছু আপনার টিম থাকবে, কাজ করবে। কিন্তু প্রত্যেক এই সবগুলি কাজই আপনি করবেন বা আমরা করব যে কোনো একটা সোশ্যাল প্রবলেম সলভ করার মাধ্যমে। সেটা যে কোনো রকমের সোশ্যাল বিজনেস হতে পারে, যে কোনো ধরনের সোশ্যাল প্রবলেম হতে পারে। আমাদের ট্রাফিক জ্যামের প্রবলেম হতে পারে, আমাদের খাবারের প্রবলেম হতে পারে, আমাদের পানির সমস্যা হতে পারে, যে কোনো কিছু। তো যে কোনো একটা সোশ্যাল প্রবলেম যখন আমরা সলভ করব, এবং সেই সলভটা করার মাধ্যমে আমরা হয়তো আমাদের কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করলাম, কোনো একটা সলিউশন ডিজাইন করলাম, ডেভেলপ করলাম, যেটা থেকে আমরা বিজনেস করতেছি, প্রফিট করতেছি। আমাদের একটা অফিস থাকলেও থাকতে পারে, আমাদের একটা টিম থাকলেও থাকতে পারে, 3-4 জন মানুষ কাজ করে, আরো 5 জন মানুষ আমাদের সেই সলিউশনটা থেকে উপকৃত হচ্ছে। তো এই যে একটা সোশ্যাল প্রবলেমকে সলভ করার মাধ্যমে আমরা যে বিজনেসটা করছি, দ্যাট ইজ সোশ্যাল বিজনেস। এখানে যে সবসময় মানে আপনি হচ্ছে কি বলেন, আমরা রিইনভেস্ট করতে পারি, প্রবলেমটা নিয়ে কাজ করতে পারি, আমার ওই প্রবলেমটা আরো অনেক জায়গায় হতে পারে, সেই প্রবলেম সেই আমার সলিউশনটা নিয়ে আরো 5 জন ইউজ করতে পারে, কিংবা আমি আরো 5 জায়গায় যে আমার সলিউশনটা ইউজ করতে পারি। হ্যাঁ, তো এই যে ওভারঅল চিন্তার জায়গাটা ব্র্যাক যেটা করে, যে বা গ্রামীণ ব্যাংক, বিকাশ, তো এই যে জায়গাগুলি, অ্যাপল ফোন বানায়, সে কিন্তু কোনো মানে সামাজিক কোনো প্রবলেম সলভ করতেছে না। বা আমার ফোন বানাচ্ছেই করতেছে, কিন্তু আমি স্যামসাং ইউজ করেও আমার ফোনের কাজ চালাতে পারি, আমি নোকিয়া ইউজ করেও চালাতে পারি। আমার যে অ্যাপেল ইউজ করতে হবে বিষয়টা তা না।
কিন্তু মানে আমার কোনো সামাজিক ইসের সাথে, প্রেক্ষাপটের সাথে বা কোনো প্রবলেমের সাথে ডিরেক্ট আমার ওই বিজনেসটা লিঙ্কড না। এইটা হচ্ছে একদম বেসিক একটা ডিফারেন্স। আমি যদি বলি, এখানেও প্রফিট আছে, এখানেও ইনভেস্টমেন্ট আছে, এখানেও টিম আছে, প্রত্যেকটা জিনিসই লিঙ্ক। কিন্তু সোশ্যাল বিজনেসের ক্ষেত্রে আমরা যেটাকে প্রায়োরিটি দেই সেটা হচ্ছে কোনো একটা সোশ্যাল প্রবলেমকে সলভ করা। আমি কি পার্থক্যটা বুঝাতে পেরেছি? উম, যদি একটু আপনারা পার্টিসিপেট করেন তাহলে আসলে আমার ক্লাস নিতে সুবিধা হয়। এমনিতেই আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, লোকজনের চেহারা দেখতেছি না, ইন্টারাকশন হচ্ছে না, সো এটা একটা এমনিতেই আমাদের ই। আমরা যদি একটু হাই হ্যালো করি আমাদের জন্য সুবিধা। সো মেসেঞ্জার এই চ্যাট বক্সে লিখেছেন ইয়েস ম্যাম, ওকে, থ্যাংক ইউ সুমন, রেজওয়ানা। আর কেউ, কারো কোনো কোশ্চেন, কারো কোনো সাজেশন, যে আমি যেই ডিফারেন্সটা বলেছি এটার বাইরেও অন্য কোনো আরো আরো কিছু বৈশিষ্ট্য থাকতে পারে যেগুলো আমাদের এই বেসিক বিজনেসের সাথে সোশ্যাল বিজনেসকে ডিফার করে? কারো কাছে কোনো পয়েন্ট? এখানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের অনেক স্টুডেন্ট আছেন, আপনাদের কোনো সে নাই? মাইশা? জি আপু, একজন হ্যান্ড রেজ করছে। হ্যাঁ হ্যাঁ, মাইশা। মাইশা প্লিজ বলেন। মিস, আমাদের এখানে যেই বিজনেস গুলো হয়, যেমন চায়না থেকে অনেক ইম্পোর্ট করে, তারপর হচ্ছে কি হুম। অনেকে ইউএসএ থেকে মেকআপ আনে, সেগুলো কি সোশ্যাল বিজনেসের মধ্যে পড়ে না? না, ট্রেডিং। ওটা আসলে ট্রেডিং। আমি এক জায়গা থেকে নিয়ে আসছি, নিয়ে এসে আবার এখানে রিসেল করতেছি। ও, মানে এটা কি মানে দেশের উপর বেসড করে হইতে হবে? মানে আমার দেশে আমি কি বিজনেস না না করছি? না 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 না, বিষয়টা না যে আমার দেশে করতেছি বিষয়টা এরকম না। আমার মানে বিকাশের মডেল ইউজ করে আফ্রিকাতে অনেকে বিজনেস করতেছে, আবার বিকাশ নিজেও দেশের বাইরে বিজনেস করতেছে না। সো বিষয়টা হচ্ছে যে ওইটাকে বলে ট্রেডিং বিজনেস। আপনি যে এক্সাম্পলটা দিলেন যে আমি এক জায়গা থেকে কিনে এনে এখানে আবার রিসেল করতেছি, এটাকে বলে ট্রেডিং। হুম, বিজনেসের কিছু বেসিক পার্থক্য থাকে। কিন্তু আমি যখন একটা আমার এক্সিস্টিং কোন একটা প্রবলেমকে সলভ করব, যেমন আমি যদি বলি যে আম, আপনি কোথায় থাকেন, কোন এলাকাতে থাকেন? ঢাকাতে থাকি। ঢাকায় কোন এলাকায়? আজিমপুর। আজিমপুর। ওকে, আজিমপুরে আপনি যেখানে থাকেন, আমি যদি নিউ মার্কেট সিগন্যালের কথা বলি, সবসময় জ্যাম লেগে থাকে, নীলক্ষেত, রিক্সার জন্য হাঁটার জায়গা নাই। এখন আপনি চিন্তা করলেন যে আপনি এমন একটা জিনিস সলিউশন চিন্তা করবেন যে এটা আপনার এই ট্রাফিকের প্রবলেমটা সলভ করবে, আপনার আশেপাশে কাজে দিবে। আপনার মনে হলো যে আপনি এমন একটা সিস্টেম বানাবেন যে সিস্টেমটা এমন ভাবে কাজ করবে যে এই ট্রাফিক গুলি কন্ট্রোল হবে, অটো কন্ট্রোল হবে, যেদিকে জ্যাম থাকবে সেই দিকে কাজ করবে, যাতে জিনিসগুলো আপনি কন্ট্রোল করতে পারেন। হুম, কিংবা আজিমপুর আপনার আশেপাশের অন্য কোনো একটা প্রবলেম, মানুষের উপকার হলো, লোকজন আপনাকে তার উপকার হওয়ার জন্য আপনাকে পে করলো, আপনি একটা ক্রিয়েটিভ সলিউশন চিন্তা করলেন। বিষয়টা অনেকটা এরকম। এই মানুষের লাইফের রিয়েল লাইফ প্রবলেম সলভ করা। মেকআপ আমি ইউএসএ থেকেও আনতে পারি, ইউকে থেকেও আনতে পারি, ওটা না হলেও আমার কোনো সমস্যা নেই। আমি কি কারো রিয়েল প্রবলেম সলভ করতেছি, বা কোনো সামাজিক সমস্যা যেটা এটা না হলেই আমার জীবন চলবে না, এরকম কিছু? ও না মিস, এবার বুঝতে পারছি। ওকে, আর কেউ? সোশ্যাল সার্ভিস বা প্রবলেম সলভ, আরাফাত কি লিখেছেন? প্রবলেম সলভ করা কে সোশ্যাল বিজনেসম্যান? আপনার কি ইনকাম হচ্ছে? আরাফাত, মাইকটা একটু অন করেন। আরাফাত? Yes, ma'am. হ্যাঁ, না আমাকে কোশ্চেন করতে কোনো সমস্যা নেই, আমার সাথে গল্প করতেও সমস্যা নেই, আমি Ma'am, আগেই বলে গলাটা দিচ্ছি। একটু ঠান্ডা লাগছে তো ব্যথা করতেছে। কোনো সমস্যা নেই, আমরা শুনতে পাচ্ছি। আরাফাত, আপনি আস্তে আস্তে বলেন। এখানে আমি সোশ্যাল বিজনেস কে সোশ্যাল মার্কেটিং বা প্রবলেম সলভিং যে কাজগুলো আছে, যেমন বিকাশ খুব দ্রুত ব্যাংকিং সেবা আনছে, সেরকম কি মানে সোশ্যাল বিজনেস বলতেছেন? হ্যাঁ, বিকাশ কিন্তু সোশ্যাল বিজনেস। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের একটা বিশাল ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করে দিছে।
আমাকে রংপুরে আমার যে ফ্রেন্ডটা থাকে তার আমার জন্য 5 দিন ওয়েট করতে হচ্ছে না, আমি এখানে বসে টাকা পাঠাচ্ছি, সাথে সাথে পেয়ে যাচ্ছে, ওখান থেকে টাকা উঠাচ্ছে, প্রবলেম সলভ করছে, ওর কোন একটা কাজে ও টাকাটা ইউজ করতে পারতেছে। আপনার আব্বা আম্মাকে জিজ্ঞেস করে দেখবেন তাদেরকে কি পরিমাণ প্রবলেম ফেস করতে হয়েছে এর আগে, ব্যাংকে গিয়ে লাইন দাও, এটা করো সেটা করো, 4-5 দিন ওয়েট করো, অনেক সমস্যা ছিল। বিকাশ ওই প্রবলেমটা সলভ করছে। মেনলি মানে মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলো হ্যাঁ, সময় বাঁচাইছে, টাকার প্রবলেম সলভ হয়েছে, তারপরে হচ্ছে আপনার এক্সেসিবিলিটি বাড়াইছে, আপনি আপনার হাতের মধ্যে আপনার টাকা নিয়ে ঘুরতেছেন, আপনার ব্যাংক পর্যন্ত যাওয়া পর্যন্ত লাগতেছে না। Yes, ma'am. সামিয়া বলতেছেন, মিস আমার একটা ছোট বিজনেস আছে, ওটা এন্টারপ্রেনারের মধ্যে পড়বে কি, এন্টারপ্রেনারশিপের মধ্যে পড়বে? হ্যাঁ, পড়তে পারে, ট্রেডিং বিজনেস হলেও পড়তে পারে, কোনো সমস্যা নেই। ডিপেন্ড করে, বিভিন্ন রকম বিজনেস আছে তো, এগুলি ডিপেন্ড করে যে আমি আসলে কোন বিজনেসটা করছি। এই যে দেখেন, আমরা যে এক্সাম্পল গুলি এতক্ষণ বলছিলাম, যে ই কমার্স হতে পারে, ফিনটেক হতে পারে, ডিজিটাল হেলথ হতে পারে, প্রত্যেকটাই কিন্তু আপনার উদ্যোগ, এন্টারপ্রেনারশিপের মধ্যে পড়ে। তো সামিয়া, এগুলির কোনোটার মধ্যে যদি আপনারটা পড়ে, ডেফিনেটলি আপনারটা এন্টারপ্রেনারশিপের মধ্যে পড়বে, সেটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই। ডিফার করবে, আমি একভাবে করব, মাহিন একভাবে করবে, আপনি আর একভাবে করছেন, এটাই। ইভেন আমরা যে আইসিটি অলিম্পিয়াড ডে ক্লাস করছি, বা ওরা আমাদেরকে যে সার্ভিসটা দিচ্ছে, এই যে আমার সাথে আপনাদেরকে কানেক্ট করিয়ে দিয়েছে, বা আপনারা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে থেকে অনেকে জয়েন করেছেন আমাদের সাথে, এটাও কিন্তু একটা উদ্যোগ। ওরা যে আইসিটি অলিম্পিয়াড যে উদ্যোগটা নিয়েছে, এটাও একটা ইসের মধ্যে পড়ে, এটা হচ্ছে এডুকেশন রিলেটেড, ওনারা যে সার্ভিসটা আমাদেরকে দিচ্ছেন। আমি ঢাকায় এক জায়গায় থাকি, আজিমপুরে আর একজন থাকে, উত্তরা আর একজন থাকে, তা আমাদেরকে যে এক জায়গায় নিয়ে এসেছে, প্ল্যাটফর্ম করে দিয়েছে, আমরা একসাথে গল্প করছি, কথা বলছি, এটাও এক ধরনের উদ্যোগ, এটাও এক ধরনের এন্টারপ্রেনারশিপ। মায়া আপার ব্যাপারে আপনারা কেউ জানেন? কিংবা মনের বন্ধু, মনের বন্ধুর সলিউশন কি আমরা কেউ ইউজ করেছি? মনের বন্ধু কি করে কেউ জানি? মায়া আপা কি করে? হেলথ হেলথ রিলেটেড, মেন্টাল হেলথ, মনের বন্ধু মেন্টাল হেলথ রিলেটেড ইস্যু নিয়ে কাজ করে, সাইকোমেট্রিক বিভিন্ন সাপোর্ট দেয়, বিভিন্ন দেয়। মায়া আপাতেও কোশ্চেন করা যেত যে আমার এরকম প্রবলেম হচ্ছে, আমি এটা কিভাবে করব, ওদের ওইখানে এক্সপার্ট ছিল, ওরা ওই মোবাইল অ্যাপের মাধ্যমে সলিউশন দিত, বিকাশ, নগদ, ওরা হচ্ছে ফিনটেক রিলেটেড সলিউশন দেয়। সো এই 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 যে ডিফারেন্ট ডিফারেন্ট ইগুলা, এগুলাই হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি বলি বিভিন্ন রকম উদ্যোগ, বিভিন্ন রকম এন্টারপ্রেনারশিপ রিলেটেড এক্সাম্পল। কি হেলথ রিলেটেড, হেলথ টেক রিলেটেড কোন ইসের এক্সাম্পল কি আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন কারো কাছে? এখানে শেয়ার করেন চ্যাট বক্সে, আমাদের বন্ধুরা সবাই জানলো। মায়া আপা আমি একটা বললাম, মনের বন্ধু আর একটা বললাম, এরকম আরো অনেক আছে। এনজিও, দীপা মাইকটা একটু অন করেন। Yes, ma'am. হ্যাঁ, হ্যাঁ, মানে আমি মানে আমি আসলে এক্সাম্পল এক্সাম্পল চাচ্ছিলাম। আপনি লিখেছেন আপনি NGO। লিখেছেন এনজিও। Yes, ma'am. দীপাপু, দীপাপু, আপনি কাইন্ডলি আপনার কাছে যদি আপনার কাছে যদি অন্য কোনো ডিভাইস থাকে সেটার সাউন্ডটা একটু অফ সাউন্ডটা একটু অফ করে দিন। কি হচ্ছে দীপা? ডিভাইসে জয়েন করেছেন। লাইফ স্প্রিং, মাইশা লাইফ স্প্রিং কি কাজ করে? মাইশা মাইকটা একটু অন করি। কি লাইফ স্প্রিং হচ্ছে কি মেন্টাল হেলথ নিয়ে কাজ করে। আচ্ছা, ওকে, হ্যাঁ হতে পারে। মেন্টাল হেলথ, ওরা কি অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে, মানে টেকনোলজি ইউজ করে আপনাকে সার্ভিসটা দিচ্ছে? জি, সামটাইমস Okay. হচ্ছে ফেসবুক দিয়েও দেখায়, বাট 101 কাউন্সিলিং হচ্ছে কি ওয়েবসাইটের মাধ্যমে হয় সম্ভবত। ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ, মানে সার্ভিসটা
ভালো একটা সার্ভিস হেলথ রিলেটেড যেহেতু, পেইড সেমিনার গুলো সেটা কোন কাজে লাগবে আমাদের, মানে ওইটা কি ধরনের ইসে আসে? আমি আসলে নিপার উত্তরগুলি ঠিক মতো বুঝতেছি না। যেমন এর আগে লিখেছেন এনজিও, এখন লিখছেন পেইড সেমিনার গুলো, মানে আপনি যদি একটু ডিটেলসে লিখতেন তাহলে বাকিদেরও মনে হয় বুঝতে আমি সুবিধা হতো। নিপা আমি নিপা আর এর আগে লিখেছিলেন দীপা। ও আচ্ছা, সরি। হ্যাঁ, নিপা বলেন। পেইড সেমিনার বলতে আমাদের স্কুল কলেজে অনেক সময় অনেক প্রতিষ্ঠান থেকে সেমিনার করা হয় বিভিন্ন বিষয়ের উপর, যেমন আইসিটি রিলেটেড, হেলথ রিলেটেড, মেডিকেল রিলেটেড। তারপর আমরা অনেক খুব সম্ভবত একটা সেমিনার করেছিলাম বেশ 2-3 বছর আগে, গ্লোবাল ভিলেজ নামক। হুম। এগুলাতে দেখা যায় আমরা একটা টাকা, নির্দিষ্ট পরিমাণে একটা টাকা পেমেন্ট করে কিন্তু আমরা সেমিনার গুলো অ্যাটেন্ড করতেছি, এবং তারা আমাকে একটা বিশেষ বিষয়ের উপরে হয়তো বা লেকচার দিচ্ছে বা বুঝাচ্ছে। এখন এগুলা কি আসলেই সোশ্যাল বিজনেসের ভিতর পড়বে? কারণ আমি তো পেইড করে যাচ্ছি। ঠিক তা না, এটা হতে পারে যে ও ওই অর্গানাইজেশন হয়তো আপনার অন্য অনেক কাজ করে। হ্যাঁ, ও হয়তো অন্য অনেক কাজ করে, ও হয়তো যে কোনো কিছু করতে পারে, যে আপনাকে যেই বিষয়ের উপরে সেশনটা নিল সেই রিলেটেডই হয়তো অন্য বিজনেস করে, কোনো প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে। যদি সেইটা থাকে তখন ওইটা একটা সোশ্যাল বিজনেস হতে পারে। সেইটার পার্ট হিসেবে ও হয়তো আপনার ওয়ার্কশপটা কন্ডাক্ট করেছে আপনাকে জানানোর জন্য, আপনি জানলেন, আপনার সাথে আরো 5 জন জানলো, সেটা হইতে পারে। কিন্তু শুধু যদি বিষয়টা এরকম হয় যে শুধু সেমিনারই করাই যাচ্ছে, তাহলে কি আমার কোনো রিয়েল লাইফ প্রবলেম সলভ হচ্ছে আদৌ সেশন অ্যাটেন্ড করা ছাড়া? তাহলে কি এখন ওইটা আমার আমরা তো দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে সেশন গুলায় বা সেমিনার গুলায় হয় যে আমাদের এক এক কাইন্ড অফ কম্পিটিশন থাকে, যে আমরা টোটাল ডে তে কি করলাম এটা সামারি নিয়ে লাস্টে একটা কম্পিটিশনের মতো ওনারা করে, তারপরে দেখা যাচ্ছে আমাদেরকে ওইটা নিয়ে জেলায় উপজেলায় অনেকগুলোই আমি অ্যাটেন্ড করছি, ইভেন আমি ঢাকাতেও অ্যাটেন্ড করছি। আসলে এইগুলা কি কাইন্ড অফ সোশ্যাল সার্ভিসের ভিতর পড়ে? দেখা যায় আমাদেরকে একটা বিষয়ের উপরে ওনারা শিক্ষা দিলেও দেখে আমরা 64 জেলা দিয়ে যদি 64 জন হইলে আসে, ঢাকায় এনে ওনারা আমাদেরকে ট্রেনিং দিল এবং বলল যে আপনারা আপনাদের স্কুল বা কলেজ, আপনাদের এডুকেশনাল প্রতিষ্ঠানগুলোয় এই মানে এই বিষয়টা নিয়ে কাজ করেন। এটা কি অ্যাকচুয়াল ভাবে সোশ্যাল সার্ভিসের ভিতর পড়ে? আমরা কিন্তু সোশ্যাল বিজনেস নিয়ে কথা বলতেছি, সোশ্যাল সার্ভিস না। এটাও তো আমার আমার মানে এটা তো কাইন্ড অফ বিজনেস, কারণ ওনারা তো এমন না যে আমরা আনপেইড যাচ্ছি, আমরা তো পেইডে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু সেটা মানে সোশ্যাল সার্ভিস আর সোশ্যাল বিজনেসের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আমি যেটা বললাম যে ওর যদি অলরেডি এই রিলেটেড বিজনেস থাকে যেটা দিয়েও ইনকাম করতেছে, সেইটার একটা পার্ট যদি হয়, সেটার একটা অ্যাক্টিভিটি যদি হয়, সেটা হইতে পারে যে ওর একটা বিজনেস আছে, ও এ, কোনো কিছু আম- করে, সেইটার হ্যাঁ, পার্ট। আমি এখন একটা কথা বলি, মানে এটা কিন্তু পিওর সোশ্যাল বিজনেস না, আপনি যেটা হ্যাঁ এক্সাম্পলটা দিলেন। এখানে এখানে মানে এখানে হলো গিয়ে আমাদের লাস্ট যে সেমিনার হলো ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের সেমিনার। এখানে দেখা গেল কি আমাদেরকে সবকিছুই ঠিক আছে, বাট ওরা লাস্টলি এসে আমাদেরকে একটা বক্স দিয়ে গেল, ভার্সিটিতে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের বক্স। এখানে আমরা সেলফ মানে নিজে থেকে পেইড করে আমরা আমাদের মতো নিতে পারবো। এইটা কি আসলে আমরা সোশ্যাল বিজনেসের ক্যাটাগরিতে ফেলতে পারি? শুধুমাত্র ভার্সিটিতে যে এগুলো হয় তেমন না, আমরা বিভিন্ন বাস স্টেশনে আছে, তারপরে মেট্রো রেলের স্টেশনে আমি দেখছি যে পেইড যে স্যানিটারি ন্যাপকিনের ব্যাপারটা, এটা কি আসলে সোশ্যাল সার্ভিসের ভিতর ফেলবো নাকি সোশ্যাল বিজনেসের ভিতর ফেলবো? এটা আমি আসলে রিলেট করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যদি একটু বলি, আপনি মানে বিষয়টা যদি এরকম হয় যে মনে করেন আমি আমি একটা ভেন্ডিং মেশিন বানালাম। হ্যাঁ, ভেন্ডিং মেশিন কি আইডিয়া আছে নিপা? পেডিং পেডিং মেশিন? ভেন্ডিং 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 না, আমার ভেন্ডিং মেশিন কয়েন দিয়ে টাকা বা নেওয়া যায়, মানে আপনি টাকা দিবেন বা হ্যাঁ, কয়েন এটা কোনটাকে এটা বেরোবে? এটা নিয়ে আমার একটু আইডিয়া আছে। ওকে, মনে করেন আমি ইউজ করার এক্সপিরিয়েন্স আছে, বাট এটা আসলে এক্সেসরিটা আমার খুব একটা যে আমি বিস্তারিত জানি না। আচ্ছা, অসুবিধা নাই। আমি কেন বললাম, যেমন আমার ভেন্ডিং মেশিন আমি হয়তো একটা বানালাম। হ্যাঁ, আমি আমি জানি যে মানে এরকম অর্গানাইজেশনই আছে যারা ভেন্ডিং মেশিনটা বানায়, এবং ওরা করে যেটা
আপনি যেহেতু এই যে স্যানিটারি ন্যাপকিনের এক্সাম্পলটা দিলেন, ওইটাই বলি, ওদের নামই হচ্ছে ভেন্ডি। ভেন্ডি যেটা করে, ভেন্ডি হচ্ছে বাংলাদেশি ডিজাইন করা, বাংলাদেশি ওরা ভেন্ডিং মেশিনটা বানায় এবং কাজ করে। ওদের প্রায়োরিটি হচ্ছে ওরা স্যানিটারি ন্যাপকিনের অ্যাক্সেসিবিলিটি বাড়াবে পাবলিক প্লেসে, ওদের টার্গেট হচ্ছে সেইটা। ওরা কি করে, ওরা হচ্ছে আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে, তারপরে হচ্ছে স্কুলগুলিতে ভেন্ডিং মেশিনটা বসায়। ভেন্ডিং মেশিনটা আপনি চাইলে কিনে নিতে পারেন স্কুল অথরিটি হিসাবে। ভেন্ডিং মেশিনটা আপনি আপনার স্কুলে বসালেন, স্যানিটারি প্যাড আপনি দিয়ে দিলেন, আপনি আপনার স্কুলের বাচ্চাদেরকে বললেন যে তোমরা একটা টাকার বিনিময়ে এখান থেকে স্যানিটারি ন্যাপকিনটার অ্যাক্সেসিবিলিটি পাবা। ভেন্ডির ক্ষেত্রে বিজনেসটা হচ্ছে ভেন্ডি মেশিনটা বেচতেছে, এটাও সোশ্যাল বিজনেস। ও আপনাকে মেশিনটা দিচ্ছে, আপনার অ্যাক্সেসিবিলিটি বাড়াচ্ছে, কোন একটা কোম্পানির সাথে পার্টনারশিপে আপনার জন্য স্যানিটারি ন্যাপকিনও নিয়ে আসতেছে, ওর জন্য কিন্তু এটা বিজনেস, ও এখান থেকে ইনকাম করতেছে। আপনি আপনার স্কুলের বাচ্চাদেরকে যেটা বললেন যে তোমরা একটা সাবসিডাইজ প্রাইসে এখান থেকে যে কোনো সময় স্যানিটারি ন্যাপকিনটা নিতে পারতেছো, আপনারটা কিন্তু সোশ্যাল সার্ভিস। আপনি আপনার বাচ্চাদেরকে, স্কুলের বাচ্চাদেরকে একটা সাবসিডাইজ প্রাইসে স্যানিটারি প্যাডের অ্যাক্সেসিবিলিটি দিলেন। ভেন্ডির ক্ষেত্রে এটা বিজনেস, কারণ ভেন্ডিং মেশিন বেচতেছে, ভেন্ডি সাবসিডাইজ প্রাইসই বেচতেছে। আর একটা পার্টনারশিপ, আপনি হয়তো স্কোয়ারের পর্যন্ত যেতে পারতেছেন না, ও স্কোয়ারকে ওর পার্টনার হিসেবে নিয়ে এসে আপনার স্কুলে আপনার অ্যাক্সেসিবিলিটি বাড়ায় দিচ্ছে, টাইম কমায় দিচ্ছে, বাচ্চাদেরকে যে কোনো সময় কারো কাছে গিয়ে হাত পাততে হচ্ছে না, ফার্মাসিতে যাওয়ার কষ্ট করা লাগতেছে না, স্কুলের মধ্যে পেয়ে যাচ্ছে, টাইম, টাকা সবকিছু আপনাকে সেভ করে দিচ্ছে, অ্যাক্সেসিবিলিটি বাড়ায় দিচ্ছে। ভেন্ডির ক্ষেত্রে বিজনেস, আপনার ক্ষেত্রে সার্ভিস। আমি কি ডিফারেন্সটা বুঝাইতে পারছি নিপা? হ্যাঁ, আমি এখন বুঝছি। ওকে, আমরা তাহলে একটু আগাই সামনে। হ্যাঁ, সোশ্যাল সার্ভিস নাকি সোশ্যাল বিজনেসের মধ্যে পড়তেছে? রেস্টুরেন্ট কি সোশ্যাল সার্ভিস? কি সার্ভিস আপনি অ্যাভেল করতেছেন সেটার এগেইনস্টে ওরা কি কি করতেছে, ওরা সোশ্যাল সার্ভিসই বলে, ওরা কিন্তু আসলে বিজনেস বলে না। ওরা কি বিজনেস বলে আরাফাত? রেস্টুরেন্ট না ম্যাম, ভলেন্টিয়ারের মতো কাজগুলি বলতেছে আর কি। এক্স্যাক্টলি, ওরা কিন্তু দাবি করে না যে ওরা বিজনেস, ওরা সার্ভিসই বলে। আমরা আসলে আমাদের স্লাইডে চলে আসি একটু, কারণ আমাদের ক্লাসের সময় তো কভার করতে হবে। তো এখানে আমরা দেখতেছি, মানে গল্পও করবো, কোনো সমস্যা নেই, একটু পড়াশোনাও করি মাঝে মধ্যে। এইখানে এই স্লাইডটা আমরা আসলে দেখতেছি যে আমরা এই ধরনের উদ্যোগগুলি কিভাবে করতে পারি, বিল্ড আপ করতে পারি, কি কি ধরনের মার্কেট রিসার্চ করা যেতে পারে। যেমন ভেন্ডির আমি যে এক্সাম্পলটা দিলাম, ওরা মার্কেট রিসার্চ করে বের করেছে যে অ্যাক্সেসিবিলিটিটা আমাদের নাই, আমরা মেয়েরা অনেক প্রবলেম ফেস করি, অফিসে হতে পারে, স্কুলে হতে পারে, আমরা এখনো কমফোর্টেবল না, আমাদের সোশ্যাল নর্ম গুলি এখন এরকম না যে ওই জিনিসটা আমরা অ্যাক্সেসিবল করব। ওরা কি করেছে, ওরা প্রবলেমটা ফিগার আউট করেছে, আমাদের স্কুলে নিয়ে আসছে, আমাদের কলেজে নিয়ে আসছে, আমাদের অফিসে নিয়ে আসছে, যে ঠিক আছে তোমার বাইরে যাওয়ার দরকার নাই, আমি তোমার জিনিসটা তোমার কাছে নিয়ে আসতেছি। ভেন্ডি আমার ওই প্রবলেমটা সলভ করে দিছে, ভেন্ডি দেখছে যে আমার ওই জিনিসটা নাই, সো আমরা এই প্রবলেমটা ওদের কাছে, সলিউশনটা ওদের কাছে নিয়ে যাই। আমি ভেন্ডির এক্সাম্পলটা এই জন্য দিলাম যে একটু আগে আমরা ভেন্ডি নিয়ে কথা বলেছি, সো ভেন্ডি কি করে আমরা এখন জানি, আমরা ওই এক্সাম্পলটাই আসলে কন্টিনিউ করছি, আর কিছু না। তারপরে হচ্ছে ওরা, এরপরে যেটা করলো, ওরা যখন প্রবলেম সলভ করলো, সলভ করে দিয়ে একটা ডিভাইস বানালো, বানায় কোনো একটা স্কুলে দিল বা কোনো একটা অফিসে দিল, দিয়ে দেখার চেষ্টা করলো যে এটা আসলেই কাজ করে কিনা, প্রবলেম গুলি কি। যেমন শুধু মেশিনটা বানায় দেওয়ার পরে ওরা দেখলো সবাই বলতেছে যে তোমরা শুধু মেশিন দিও না, তোমরা আমাদেরকে প্যাড এনে দাও। তখন ওরা হয়তো স্কোয়ারের সাথে পার্টনারশিপ করলো, এসি এর সাথে পার্টনারশিপ করলো, করে আমাদের জন্য প্যাডেরও ব্যবস্থা করে দিল। এই যে বিষয়টা, অ্যাক্সেসিবিলিটি, এই জিনিসগুলি কি করা, এই যে স্টেপ গুলি আমরা ফলো করব, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, আমরা কাস্টমারের ফিডব্যাক নিব, আপগ্রেড করব, কি কি চেঞ্জ দরকার, এক একজন এক এক ভাবে পারচেজ করতেছে সবার। কেউ কেউ হয়তো, যেমন অফিসে যারা আমরা জব করি, আমরা হয়তো বলতে পারি যে ভাই আমি ক্যাশে কিনতে চাই না, আমার কার্ডের এগেনস্টে, আমার যে আইডি কার্ডটা আছে, আমার আইডি কার্ডের এগেনস্টে আমার পেমেন্টটা অ্যাড হয়ে যাবে, আমার আইডি কার্ড পাঞ্চ করলে আমি আমার যে কোনো কিছু হইতে পারে। ভেন্ডিং মেশিন যেটা আছে, তোমার ভেন্ডিং মেশিনে আমার জন্য তুমি নাস্তার ব্যবস্থা করে দাও, আমি দুপুরে লাঞ্চ তোমার ভেন্ডিং মেশিন থেকে নিতে চাই, তুমি লাঞ্চের ব্যবস্থা করো, আমি আমার কার্ডের এগেনস্টে পে করব, কার্ড সোয়াপ করব, আমার লাঞ্চ চলে আসবে। এই যে ডিফারেন্স গুলি, হ্যাঁ, আমরা চেঞ্জ করব, ইটারেশন করব, এই বিষয়গুলি আমরা এখানে স্টেপ গুলি দেখছি, আর কিছু না। এরপরে আমরা দেখতেছি যে
কি কি বিষয়ে আসলে একজন উদ্যোক্তা হিসাবে আমাদের কি কি বিষয়গুলি চিন্তা করা উচিত, কি কি জিনিস ভাবা উচিত। স্লাইডটা পরে কি বোঝা যাচ্ছে কি বলছে? কোনো প্রবলেম নিয়ে কনফিউশন না থাকলে আমরা হয়তো পরের স্লাইডে যেতে পারি। কারণ আমি আসলে চাচ্ছি গল্প করতে, আপনাদের সাথে শেয়ার করতে বেসিক জিনিসগুলি, আপনাদের কোয়েরি থাকলে জানতে। কারণ স্লাইড আপনাদেরকে এমনি দিয়ে দেওয়া হবে, আপনারা গুগল করলেও পাবেন এটার মানে কি সেটার মানে কি। যেমন ধৈর্য কেন থাকতে হবে, পড়াশোনায় আমাদের ধৈর্য লাগে না, আমরা যদি ছেড়ে দিই তাহলে তো আর আমাদের পড়াশোনা হবে না। তো স্লাইড আসলে আপনারা সবসময় দেখতে পারবেন। আমি চাচ্ছি আপনারা জিনিসগুলি কোয়েরি করে গল্প করে বুঝে নেন। আমার চিন্তার জায়গাটা সেইটাই। সেই স্লাইডটা দেখি কি কোনো জায়গায় কারো কনফিউশন আছে, আমরা বুঝতেছি না যে কোনো একটা পয়েন্ট এইটা যেটা বোঝানোর চেষ্টা করছি, এখানে যে পয়েন্টগুলি আছে, এমন কেউ আছেন যে এখানে কোনো পয়েন্ট বুঝতেছেন না? মাহিন, মাহিন, মাহিন রাফি, রিয়াল ভাই, আমার কথা শোনা যাচ্ছে না? আমার লাইন কেটে গেছে। জি আপু, শোনা যাচ্ছে। মাহিন রাফি, কাইন্ডলি একটু রেসপন্স করবেন। লগ ইন করে ভাত আপু উনি খেতে মনে চলে হয়, গেছে। হ্যাঁ। তো মাহিন, জি আমি উনি মাইক অন করতে বলছি, একটু আনমিউট করতে হবে। মাহিন, আমরা একটু গল্প করি, আসেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাহিন ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো মাহিন, আপনি কোথায় পড়াশোনা করেন? ম্যাম আমি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পড়তেছি ইংলিশ নিয়ে। ইংলিশ? ওয়াও, লিটারেচার? ম্যাম বুঝিনি। ইংলিশ লিটারেচার? হ্যাঁ ইংলিশ লিটারেচার। এক্সিলেন্ট। এখন পর্যন্ত কার কার গল্প পড়ছেন? শেক্সপিয়ারের কোনো নাটক পড়া হয়েছে? হ্যাঁ পড়া হয়েছে। টলস্টয় পড়া এখনো? বুঝিনি হুম, ম্যাম, বুঝিনি কি বলছেন। বললাম টলস্টয়ের কিছু পড়ায় এখনো, নাকি খালি শেক্সপিয়ারই পড়ায়? সব পড়াই মিক্স করে। সব পড়ায় মিক্স করে, আচ্ছা। তো মাহিন, আমার যে স্লাইডটা এখন দেখা যাচ্ছে, এখানে কোনো পয়েন্ট আছে যেটা বোঝা যাচ্ছে না, বা আপনার কাছে কি মনে হচ্ছে পয়েন্টগুলি আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন? আপনি কি বুঝতেছেন এখানে যে পয়েন্টগুলি আছে সেখান থেকে? ঝুঁকি গ্রহণের মানসিকতা, এটা বুঝিনি আসলে। কোনটা? ঝুঁকি গ্রহণের ঝুঁকি, মানসিকতা? আচ্ছা, বাকিগুলি বুঝতে পেরেছেন? বাকিগুলি বাকিগুলো যদি আমাদের মোটামুটি সাথে, আচ্ছা, মোটামুটি। বাকিগুলি একটু যদি আমাদের সাথে ওভারঅল একটা বলতেন, যে কোন মানে ওভারঅল একটা আইডিয়া দিতেন, আলাদা আলাদা না করে। আমি ঝুঁকি গ্রহণটা আমি বলছি, বাকিগুলি যদি আমাদের একটু বলতেন, সবার সাথে share করতেন। এখানে আপনার আরো অনেক ফ্রেন্ড আছে আমাদের সাথে। মোটামুটি বুঝছি, তেমন একটা মানে বুঝিনি। কোনটা? সবগুলোই বলতে গেলে। আপনি তো ঝুঁকি গ্রহণেরটা বললেন, বাকিগুলি আমাদের সাথে না, একটু বলেন ঝুঁকি যে গ্রহণটা মনে করেন একটু। ঝুঁকি গ্রহণের টেন্ডেন্সি, মানে প্রবণতা মানে হচ্ছে, বা চিন্তার জায়গা মানে হচ্ছে যে মানসিকতায়, এটা মানে হচ্ছে যে আপনি আসলে রিস্কটা নিতে রাজি। সোজা হিসাব, আপনি কোনো একটা কিছু নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি কোনো একটা জি। প্রবলেম সলভ করতে চাচ্ছেন, এবং আপনি হচ্ছে সে রিস্কটা নিতে রাজি। যত যাই হোক, আপনি হচ্ছে সেফ লাইফে যেতে চাচ্ছেন না। যেমন হতে পারে যে পাশ করে চাকরিতে জয়েন করতেই পারেন, আপনার টিচার হতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। তো আপনার কাছে মনে হলো যে আপনি কোনো একটা প্রবলেম সলভ নিয়ে কাজ করতে চাচ্ছেন, কোনো একটা সলিউশন ডিজাইন করেছেন, এবং আপনিও রিস্কটা নিতে রাজি। আপনি হয়তো বছর খানেক ওই প্রবলেম মানে সলিউশনটা নিয়ে কাজ করতে চান। আপনার কাছে মনে হয়েছে যে আপনি ওই সলিউশনটা নিয়ে কাজ করলে একটা ভালো কিছু দাঁড়াবে। আপনার কোনো ইনকাম হবে না, আপনার বাসার লোকজন রাজি হবে না, আপনার বিয়ে আটকায় যাবে, অনেক কিছু হইতে পারে। কিন্তু কিন্তু আপনি সেই রিস্কটা যেতে রাজি। এইটা বেসিক জিনিস, বোঝানো গেছে?
মাহিন, মাহিন আবার কই গেল? আচ্ছা, আমরা আগাই পরের স্লাইডে। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, চ্যাট বক্সেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু বলেছি আগেই যে কারো কোনো কোয়েরি বা না বুঝলে আমাকে কোশ্চেন করলেই হবে। আচ্ছা, আমি যেরকম বলেছি যে 2 ঘন্টা বুঝে নি। জি নিপা। হ্যাঁ, আমরা এখানে সোশ্যাল বিজনেস করি বা সোশ্যাল সার্ভিসই করি। আমাদের মানে আমরা যারা এই মোটামুটি 18+ বা আমরা নতুন যারা আপগ্রোয়িং, আমাদের একটা মেইন প্রবলেম হলো গিয়ে ফান্ডিং এর প্রবলেমটা। এখন এখানে যে অপশনটা আছে ঝুঁকি গ্রহণের মানসিকতা, আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি, ঝুঁকি নিতে কোনো সমস্যা নাই, বাট ফান্ডিং আমি একবার না হয় বাপ মার হাত পা ধরে কোনো ব্যাপার না, ফান্ডিং একবার রেডি করে ফেললাম, যাক বাপ মার টাকাটা গচ্ছা গেল, তারপর আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে কালেক্ট করে আবার ফান্ডিং গ্রহণ করলাম, কোনো ব্যাপার না। এইভাবে তো আসলে দেখা গেছে অনেক সময় হয় কি, স্পেশালি গ্রামের সাইডে যদি আমরা কোনো উদ্যোগ নেই, যেমন আমাদের গ্রামেই আমরা 5 জন মিলে একটা লাইব্রেরি দিছিলাম, এবং আমরা খুব লাইব্রেরি দিছিলাম, মানে আমাদের গ্রামে প্রাইমারি স্কুলে লাইব্রেরি ছিল না, তো আমরা 5 জন লাইব্রেরি দিয়েছি, এবং আমরা এসে নীলক্ষেত থেকে, যেহেতু প্রাইমারি লাইব্রেরি, সো আমরা নীলক্ষেত থেকে শিশুতোষ বই নিয়ে গেছি একেবারে 25,000 টাকার। 25,000 টাকার বই মানে অনেক বই, অনেক বই। আমরা একটা মোটামুটি একটা রুমে, 25,000 টাকার বই তো বিশাল। হ্যাঁ হ্যাঁ অনেক বই। তো আমরা একটা রুম পুরো করে দিছি। এখন ব্যাপারটা হয়েছে কি, আমরা ফান্ডিংটা কালেক্ট করছি আমাদের স্কুলের টিচারদের থেকে, আমাদের কমিটি থেকে আমরা ফান্ড নিয়েছি, এবং আমরা যারা সদস্য ছিলাম আমরাও ফান্ড দিয়েছি, কোনো ব্যাপার না, এটা কোনো সমস্যা নেই, আমরা ফান্ডিং দিয়েছি, সবকিছু ঠিক আছে। আমরা লাইব্রেরি ওপেন করার 1 মাসের ভিতরে আমি দেখতেছি, যেহেতু আমি ঢাকায় পড়াশোনা করতাম, আমি ঢাকা থেকে বাড়িতে গিয়ে দেখতেছি আমার মিনিমাম 30% বই নষ্ট। বই কেউ নেয় নাই ঠিক আছে, যিনি লাইব্রেরিতে ছিল উনি টেক কেয়ার করছে, বাট 30% বই আমার এমন ভাবে ড্যামেজ হয়েছে যে আসলে বাচ্চারা ইউজ করছে। সেক্ষেত্রে আমরা আবার রিফান্ড করে ওই বইগুলা, যেহেতু সবাই তো পড়ার সুযোগ পায়নি, আমরা আবার ওইগুলো রিস্টোর করছি, বাট আবার নষ্ট করছে। এই ক্ষেত্রে আসলে মানসিকতাটা ঠিক রাখা আসলে যায় কিনা, দেখা গেছে লাস্টে আমাদের কমিটির সভাপতি ডিরেক্ট বলে দিছে যে তোমরা এসব পাগলামি বন্ধ করো, আমরা টাকা দিতে পারবো না। মানে এটা সত্যি কথা, একেবারে আমি আমার লাইফ লেসন থেকে বলতেছি। এই ক্ষেত্রে আসলে মানসিকতা ঠিক রাখাটা আর কোনো ট্যাকটিস আছে কি না, এই আমি এরপর থেকে এখন পর্যন্ত আসলে কোনো উদ্যোগ নেওয়ার সাহস পাইনি, নিয়েছি তবে ছোট ছোট, এরকম বড় কোনো উদ্যোগ নেওয়ার সাহস পাইনি। খুবই ভালো একটা এক্সাম্পল ছিল না নিপা, থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি হলে যেটা বলতাম, প্রথমে আমি যেটা করতাম, যেহেতু আমি ওইখানে থাকি না, আমি আগে চিন্তা করতাম আমি এমন কাউকে ওইখানে অ্যাসাইন করব যে ওই জিনিসগুলি টেক কেয়ার করতে পারবে। 1 নাম্বার, আমি পার্সোনালি যেটা করতাম, হ্যাঁ, সেটা যেই হোক, বন্ধু হইতে পারে, ওই কমিটির লোকজন হতে পারে, বাসার কেউ হতে পারে, যে কেউ হইতে পারে, আমি এমন কাউকে এবং যেহেতু এটা লাইব্রেরি, তো সাথে আরেকটা জিনিস চিন্তা করার দরকার, সেটা হচ্ছে যে তার লাইব্রেরি সম্পর্কে আগ্রহ আছে কিনা, সে ইন্টারেস্টেড কিনা। যে কোনো একজনকে নিয়ে আমি চাকরিতে বসাই দিলেই হলো না, তার যদি ওই বিষয়ে আগ্রহ থাকে তাহলে সে জিনিসটা মন থেকে করবে। তাকে আমি বেতন দিতে পারি না দিতে পারি, রিক্সা ভাড়াটাও যদি দেই, সে যদি ওই রিক্সা ভাড়াটুকের এগেনস্টে আমার সার্ভিসটা দিতে রাজি হয়, সেটা একটা বিষয়। 2 নাম্বার হচ্ছে 25,000 টাকার বই অনেক, নীলক্ষেত থেকে যদি আমি নিয়ে থাকি, আমি প্রথমে যেটা করতাম, সবারই যেটা করা উচিত, আমরা যেটা বলি যে এমভিপি বলি আমরা, বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বলি, বা যেটা বলি, আমরা হয়তো 5,000 টাকা নিতে পারতাম বই, 25,000 টাকা না করে আমরা 5,000, আর ওই 25,000 টাকা অন্য কাজে লাগাইতে পারতাম। হয়তো ওখান থেকে ওই যে লোকটা আগ্রহ নিয়ে আমার লাইব্রেরিটা দেখাশোনা করবে, যেহেতু আমি থাকতে পারতেছি না, তাকে হয়তো কিছু বেতন দিতে পারতাম বা অন্য কোনো কাজে লাগাইতে পারতাম। না 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 না, উনি আমার যে মানে লাইব্রেরি যে টেক কেয়ার করতো, ওনাকে ওনার কাজই ছিল হলো গিয়ে বইগুলোর দেখাশোনা করা, কে বই নিতেছে, কে বই পড়তেছে, এইটা সেটা আমি বুঝি। ইভেন উনি পেইড ছিল, ওনাকে আমরা মান্থলি একটা মানে কমিটি থেকেই মান্থলি সবাই, যে আমাদের প্রত্যেকটা কমিটিতেই তো দেখা গেছে স্কুলের অনেক সম্পত্তি থাকে,
ওইটা থেকে যে ইনকামটা আসতো আমরা ওইখান থেকে ওনাকে একটা পেমেন্ট দিতাম। এবং আমার ফ্রেন্ডরা যারা ওইখানে পড়াশোনা করে ওরাও আসা যাওয়া করতো, কিন্তু দেখা গেছে কি এখন আমার পক্ষে তো আমার টেবিলে যদি 25টা বই থাকে প্রত্যেকদিন তো 25টা বই খুলে দেখা সম্ভব না। এক্স্যাক্টলি ওইটাই বলছি যে আমি তাহলে কিভাবে শুরু করতাম। আমি তাহলে শুরু করতাম, ওকে আমরা 5,000 টাকার বই নিই, 25,000 টাকা অনেক, আমরা 25,000 টাকা পরে কাজে লাগাবো। আমরা 5,000 টাকার বই কিনে দেখি আগে এটা কাজ করে কিনা, বাচ্চারা বই পড়তে আসে কিনা, বাচ্চারা টেক কেয়ার করতে পারতেছে কিনা। 5,000 টাকার বই হইলে যদি 10টা বইও হয় তখন কিন্তু আমার জন্য হ্যান্ডেল করা ইজি। যেই লোকটা ওখানে থাকতেছে সে তার জন্য 10টা বই তো চোখের সামনে। 25,000 টাকার বই কিন্তু অনেক। 25,000 টাকা যদি আমি 30টা বইও ধরি তারপরও অনেক। যখন আমার সামনে 10টা বই তখন কিন্তু আমার জন্য হ্যান্ডেল করা ইজি। আমি 10টা বই নিলাম, 10টা বই দিলাম, বাচ্চারা আসলো, দেখলো, পড়লো, ওদেরকে আমি আস্তে আস্তে এটাও শিখাইলাম বই কিভাবে হ্যান্ডেল করতে হয়, কেন নষ্ট করা যাবে না, বই কেন ছেঁড়া যাবে না, বইয়ের ভিতরে কেন দাগানো যাবে না। আমি যখন বছর খানেক বাচ্চাদেরকে এই জিনিসটা অভ্যাস করায় ফেললাম তখন কিন্তু বাচ্চাদের মধ্যেও ওই টেন্ডেন্সিটা হয়ে গেল যে এই বইটা আমার, আমি এটা পড়তেছি, আমি এখান থেকে গল্প পড়তেছি, কবিতা পড়তেছি, অনেক কিছু করতেছি, এই বইটা ছেড়া যাবে না, তাহলে আমার বইটা নষ্ট হচ্ছে। ওকে আমার এই জিনিসটা শেখানো লাগতো। তারপরে আস্তে আস্তে বই বাড়াইতাম। প্রথমেই আমি 25,000 টাকা ইনভেস্ট করে অনেকগুলি বই বাচ্চাদেরকে দিয়েছি এবং আলটিমেটলি আমি একটা লসের মুখে পড়েছি, আমি যেটা কন্টিনিউ করতে পারিনি। আমার রিকারিং কোনো ইনকাম ছিল না। হ্যাঁ, 25,000 টাকা তো লোকজন আমাকে ভালোবেসে দিয়েছে যে আচ্ছা বাচ্চারা লাইব্রেরি করতে চাচ্ছে, স্টুডেন্টরা ভালো জিনিস, ভালো উদ্যোগ বাচ্চাদের জন্য করতে চাচ্ছে, ভেরি গুড, আসো আমরা দেই। 5 জন 5,000 টাকা করে দিলেই তো 25,000 টাকা হয়ে যায়। ঠিক আছে, তো এই যে ছোট ছোট ভুলগুলি, তারপরে হয়তো আমরা চিন্তা করতে পারতাম আমরা লাইব্রেরিটাকে কিভাবে চালাবো। বাচ্চাদের কাছ থেকে কি আমরা টাকা নিব, বাচ্চাদের প্যারেন্টসদের কাছ থেকে টাকা নিব, স্কুলে বইগুলো দিব, এরকম ছোট ছোট ভাগ করে যদি আমরা কাজগুলি করতাম তাহলে, এই ছোট ছোট ভাগগুলি করে যদি আমরা কাজগুলি করি তাহলে কিন্তু আমাদের জন্য মেনটেন করাও ইজি হয়। তখন হ্যাঁ, আমরা আরেকটু কন্ট্রোলে ইনক্লুডেড হলো গিয়ে যেহেতু লাইব্রেরিটা স্কুলে ছিল, সো স্কুলের বাচ্চারা হলো গিয়ে কোনো টাকা পয়সা দিয়ে পড়তো না, ওরা গিয়ে চাইলেই পড়তে পারতো স্কুলের। এবং গ্রামের মানে আমরা যারা ক্লাস 10 পর্যন্ত আমরা ফ্রি রাখছিলাম, বাট ক্লাস 10 এর পরে যারা মানে ইন্টারমিডিয়েট লেভেল, অনার্স লেভেলের অনেকে আছে, ওনাদের হলো গিয়ে এন্ট্রি ফি দিয়ে দিয়েছিলাম। আমাদের এন্ট্রি ফি ছিল হলো গিয়ে ইন্টারমিডিয়েটের জন্য আইডি কার্ড শো করে 25 টাকা, এবং অনার্স লেভেলে যারা তাদের জন্য 50 টাকা, এবং অনার্স লেভেলের পরে যারা তাদের জন্য 50 টাকা। মানে অনেকে আছে না টাইম পাস করতে চায়, বা অনেকেই আছে গ্রামের বই পড়তে ভালোবাসে, বাট এত বইয়ের কালেকশন তো আসলে রাখা সম্ভব না বাড়িতে। হ্যাঁ, কোনো এক্সেস নাই। এক্স্যাক্টলি। তো কোনো এই কারণে হলো কি আমরা একটা এন্ট্রি ফি রাখছিলাম যাতে আমরা বইয়ের কালেকশনটা আরো বাড়াইতে পারি। আমরা একটু ইন্টারাপ্ট করি, সরি, আসলে আমাদের টাইম, ক্লাসের টাইম তো লিমিটেড। আমরা আপনার লাইব্রেরির এক্সাম্পল হিসেবে নিয়ে সবার সাথে গল্প করতেছি, আলোচনা করতেছি, বিভিন্ন জিনিসগুলি সবার সাথে শেয়ার করতেছি। সবাই কিন্তু রিলেট নাও করতে পারে, সো এটাও আমাদের চিন্তা করা উচিত, তাই না? যে ক্লাসে আমাদের আরো অনেক ফ্রেন্ড আছে, সবসময় যদি আমি আমারটাই প্রায়োরিটি করি তাহলে কিন্তু হবে না, আমাদের অন্যদের কথাও একটু চিন্তা করা দরকার। আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, গল্প করছি, যে আলোচনাগুলি করছি এগুলি যে কোনো বিজনেসের জন্যই ট্রু। ছোট ছোট ভাগ করে কাজ করা, কন্ট্রোল করা, কাস্টমার অ্যাকুইজিশন করা, এখানে কাস্টমার হচ্ছে আপনার বাচ্চারা বা বাচ্চার প্যারেন্টসরা। সো এই জিনিসগুলিও কিন্তু আমাদের ব্যবসার পার্ট, বিজনেসের পার্ট। উদ্যোক্তা হিসেবে আপনাকে এই জিনিসগুলিও চিন্তা করতে হবে। আবার আমাদের ক্লাসে যেহেতু আরো অনেক ফ্রেন্ডরা আছে তাদের কথা আমাদের চিন্তা করা উচিত। আমরা পরের স্লাইডে যদি যাই, এখানে যে জিনিসগুলি আছে যে ডিজিটাল মার্কেটিং, ফেক নিউজ, তারপরে ডিপেন্ডেন্সি, এগুলি হচ্ছে মোর বুকিশ আলোচনা। হ্যাঁ, আমি কিভাবে সেভ করব, কিভাবে স্বচ্ছতা আনবো, কি কি জিনিস আমাদের চিন্তা করা উচিত। স্লাইডগুলি ডিএল ভাই আপনাদের দিয়ে দিবে বা আপনাদের ইসে থাকবে। আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে মোর রিয়েল লাইফ টপিক নিয়ে আলোচনা করতে। সো এখানে স্লাইডের এই যে ইনফরমেশন গুলি আছে, এখানকার কোনো জিনিস আছে যেগুলি আমরা বুঝতেছি না বা যেগুলি নিয়ে হয়তো আমরা আরেকটু আলোচনা করতে পারি, কোনো একটা পয়েন্ট? অন্য কেউ এখানে যারা আছি আমরা, কারো কাছে কোনো পয়েন্ট মনে হচ্ছে যে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি? কাইন্ডলি একটু চ্যাট বক্সে ইন্টারেক্ট লিখতে করবেন। পারেন। হ্যাঁ, চ্যাট ম্যাম বক্সে লিখতে পারেন বা মাইক অন করে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেভাবে সুবিধা।
আমরা যে আলোচনাগুলি করতেছি এগুলো কিন্তু যে কোনো উদ্যোগের জন্যই আসলে ট্রু। আপনি যে উদ্যোগ নিয়ে কাজ করেন না কেন, নিপা যেরকম লাইব্রেরি নিয়ে কাজ করতেছে বা অন্য কেউ অন্য কোনো কিছু নিয়ে কাজ করতেছে, সো এই যে জায়গাগুলি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের সব কাজের জন্যই আসলে দরকার। কারো হয়তো কোনো কোশ্চেন নেই, হয় আমি কোনো কিছু বুঝাইতে পারতেছি না, না হলে লোকজন সব বুঝে ফেলছে। কোনটা? কার কার মানে কোনো কিছু বুঝাইতে পারি না, এই বিষয়টা এরকম? এনিওয়ান? ঘুম চলে আসছে, বেশি রাত হয়ে গেছে, 10টা বাজে, সবাই ঘুমায় যাচ্ছি? ক্লিয়ার? আচ্ছা, আরাফাত লিখছে ক্লিয়ার। ম্যাম আপনার বোঝানো সুন্দর। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, কোনো সমস্যা নেই, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করলেও সমস্যা নেই, আমরা গল্প করতেছি। তো এখানে আমি আরো কিছু পয়েন্ট দিয়েছি যে এন্টারপ্রেনারশিপ এবং সোশ্যাল বিজনেসের ফিউচার আসলে কি। যেমন এআই এখন খুব পপুলার, লোকজনের চাকরি চলে যাচ্ছে, আমরা অনেক গল্প শুনতেছি। রিপিটিটিভ কাজের ক্ষেত্রে এআই অনেক বেশি কাজে দিচ্ছে, জেমিনাই ইউজ করতেছি আমরা অ্যাপ্লিকেশন লেখার জন্য, বেসিক কনভারসেশনের জন্য। তারপরে সাস্টেনেবিলিটি, সোশ্যাল বিজনেস গোল, এরকম অনেক কিছু, অনেক পয়েন্ট আছে যেগুলো নিয়ে আসলে আলোচনা করা যায়। ব্লকচেইন আছে, ডিজিটাল ইনক্লুশন আছে, সবাইকে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা, এগুলি মোর পড়াশোনার জিনিস, গল্পের চাইতে মোর পড়াশোনার জিনিস। এই জিনিসগুলি আমাদের গুগল করেও আমরা দেখতে পারি বা এখনো আলোচনা করতে পারি, কোনো সমস্যা নেই। কারো যদি কোনো কোয়েরি থাকে, থাকে যেটা বুঝতে পারতেছি না, আপনারা চাইলে স্লাইড তো পেয়ে যাবেন, আমরা রিয়েল লাইফ আলোচনায় বেশি মনোযোগী হতে পারি, যেভাবে আপনাদের সুবিধা। বা এইখানে যে 4টা পয়েন্ট দিচ্ছি সেই পয়েন্ট গুলোর উপরেও কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, যে কোনটা আসলে কি বুঝতেছি না, বা কার কি মনে হয়। ডিজিটাল ইনক্লুশন মানে কি, কেউ যদি একটু বলতেন আমাদের সবাইকে, ডিজিটাল ইনক্লুশনটা দিয়ে আসলে কি বুঝাইছি এখানে আমি? এনিওয়ান? প্লিজ বলবো? অবশ্যই। প্লিজ, যারা হচ্ছে গিয়ে অনেক সুবিধা পায় না, মানে গ্রামের যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে, তাদেরকে হচ্ছে যাতে সেবা দিতে পারে, সেটাই আর কি ডিজিটাল ইনক্লুশন। এক্সেলেন্ট। আর কেউ? থ্যাংক ইউ মাইশা। আর কেউ? আরো কোনো ডিফারেন্ট পয়েন্ট কারো যদি মনে হয় যে এটা মাইশা যেটা বলেছে সেটার সাথে আরো ছোট্ট কোনো কিছু অ্যাড করা? তামান্না, তাবাসসুম তামান্না। তামান্না মাইকটা একটু অন করি, কই গেল? আপু লিভ নিয়ে নিছে। আমার মাইশা কি হ্যান্ড রেজ করেছেন বা কিছু? জি, আমি ব্লক চেইনটা বুঝি নাই। আচ্ছা, অন্য কেউ আছে যে মাইশাকে ব্লক চেইনটা বুঝতে হেল্প করবে? এনিওয়ান? মাইশা, জি মাইকটা অন করি। জি আপনি পড়াশোনা করছেন জি, কোথায়? আমি ঢাকা ইউনিভার্সিটিতে মিউজিক নিয়ে পড়াশোনা করছি। ওয়াও, এক্সিলেন্ট, খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। আপনাদের কি গান শিখায়, মানে প্রপারলি গানের স্যার, একজন সারগাম সহ সবকিছু শিখতে হয়? হ্যাঁ, শিখতে আমরা হয়, প্লাস জানতে চাচ্ছি। হ্যাঁ, প্লাস আমাদের হচ্ছে গিয়ে থিওরিও পড়ে। মানে আমি ফার্স্টে যখন আসছিলাম তখন ভাবছিলাম যে কোনো পড়াশোনা নাই, শুধু গান গাবো, আনন্দ করব, হ্যাঁ, ঘুরবো। কিন্তু হ্যাঁ। আসার পর দেখলাম যে অনেক কিছু জানার আছে, অনেক পড়াশোনা বাবা, থিওরি। খুবই ইন্টারেস্টিং। আমার আসলে লিটারি আমার মানে আইডিয়া নাই, এই জন্য আমি জানতে চাচ্ছি। তো মাইশা, আপনার ব্লক চেইনটা, মাইশা আপনি কি এর আগে ক্লাস করেছেন? ডিয়াল ভাই, ব্লক চেইনের উপরে ক্লাস হওয়ার কথা না ওদের?
জি না আপু, এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং লেভেলের যারা আছে তার জন্য, মানে ও শুধু ইঞ্জিনিয়ারিং লেভেলের জন্য। মাইশা, জি ব্যাড লাক। জি। ওটা শুধু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য দিয়ে রাখছে। হ্যাঁ, কারণ ওই টপিক গুলো একটু অ্যাডভান্স, তো টিপিক্যাল। ওইগুলো আসলে হ্যাঁ, একটু ওদের জন্য একটু জি টাফ হয়ে যাবে। ট্রু। আচ্ছা, একদমই বেসিক ভাবে, একদমই যদি সোজা বাংলায় আমি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এটা এমন একটা টেকনোলজি যেখানে আপনি ট্র্যাক করতে পারবেন যে জিনিসটা কোথা থেকে আসছে, আমার আগে কার কাছে ছিল, আমার পরে কার কাছে গেছে, চেইনের মতো একটা চেইন। হ্যাঁ। উম, যে কোনো কিছু হতে পারে। আমরা দৌড়াই না বাটন নিয়ে, আমার আগে একজন দৌড়ায়, রিলে রেস, সেরকম একটা ইসের মতো। বুঝতে পারছি মাইশা? জি মিস, জি মিস। আমার কাছে ট্র্যাক থাকতেছে, আমার আগে কে দৌড়াইলো তার কাছ থেকে আমি বাটন নিলাম, আমি দৌড়াইলাম, 100 মিটার কাভার করলাম, আমার পরে বাটনটা আরেকজনকে দিলাম, রিলে রেস যেভাবে করে না, জি মিস। একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাস করা, ইনফরমেশন ট্র্যাক থাকতেছে। সেটা যে কোনো কিছুর জন্য হতে পারে, ট্র্যাক মানে কারেন্সির জন্য হতে পারে, ইনফরমেশনের জন্য হতে পারে। ট্র্যাক থাকা, চেইন, একটা চেইন থাকতেছে, এবং যখন আপনার এই চেইনটা থাকবে আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন যে টাকাটা কার কাছ থেকে আসছে, কারেন্সিটা কার কাছ থেকে আসছে, ইনফরমেশনটা আমার কাছ থেকে কার কাছে গেল। এইটাই আমি যদি একদম সোজা বাংলায় বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, এইটাই। এটার মধ্যে অনেক টেকনিক্যাল জিনিস আছে, সেটা আলাদা, কিন্তু সোজা হিসাবে যদি আমি বলি জিনিসটা এইটাই। ওকে, থ্যাংক বুঝা ইউ গেছে মিস। মাসা? থ্যাংক ইউ মিস। ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন? জি আপু, একজন হ্যান্ড রেজ করেছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যান্ড রেজ। রাজওয়ানা। হ্যাঁ, রেজওয়ানা, কাইন্ডলি। ম্যাম, আমি হচ্ছে ব্লকচেন সম্পর্কে মানে একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে মানে আমি যতটুকু জানি এটা তো অনেক বড় একটা বিষয়, যে মানে ব্লকচেন অনেক বড় হচ্ছে সিলেবাসটা। তো মূলত যখন হচ্ছে ডাটাগুলো ব্লক আকারে হচ্ছে আমাদের পাঠানো হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন হচ্ছে সেটাকে মূলত আমরা ব্লকচেন বলে থাকি। আহ, যেমন এটা 3টা পার্ট থাকে, হেডার থাকে। আমরা এখানে ব্লক চেইন নিয়ে আলোচনা না যাই, বেশি টেকনিক্যাল হয়ে যাবে। এখানে আমাদের অনেক বন্ধুরা আছে যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমি এই জন্য সোজা ভাষায় বললাম যে আমার কাছ থেকে আপনার কাছে ইনফরমেশন যাচ্ছে, আমি জানি যে আমার পরে কার কাছে গেল, সে কি কাজে ইউজ করতেছে, আমি কার কাছ থেকে ইনফরমেশনটা পেয়েছি। এটা একটা চেইনের মধ্যে থাকতেছে, ইনফরমেশন গুলি ট্র্যাক থাকতেছে। আমি এই জন্য ওইভাবে বললাম। জিনিস মানে হচ্ছে আমার কাছে ডাটাটাই ব্লক আকারে থাকে আর হচ্ছে চেইনের মাধ্যমে ট্রান্সফার হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, সহজভাবে বলতে এক্স্যাক্টলি, গেলে এক্স্যাক্টলি, সেটাই, সেটাই। থ্যাংক ইউ রোজনা। এটাই। আর কারো কোনো কোশ্চেন বা কারো কোনো ইনপুট? রেজওয়ানা যেরকম আমাদের সাথে একটু ইনপুট অ্যাড করলো। ওকে, তাহলে আমরা পরের ইসে যাই। আমাদের আসলে শেষ বেসিক জিনিসপত্র আপনাদের সাথে যেটুকু, আপনাদের সাথে যেগুলো শেয়ার করার ছিল বা ই ছিল, মোটামুটি সবই কভার হয়েছে। এরপরে আপনাদেরকে এগুলার পড়াশোনার জন্য বই বা স্লাইড সবই দিয়ে দেওয়া হবে। আমরা টাইম টু টাইম চেষ্টা করেছি যে বিভিন্ন জিনিসগুলো নিয়ে আলোচনা করতে, আপনাদের সাথে রিলেট করে। যেমন লাইব্রেরির একটা এক্সাম্পল ছিল, কিভাবে করা যেত, আমরা ছোট ছোট ভাগ করে কিভাবে করতে পারতাম, ওই জিনিসগুলো নিয়েও আমরা কথা বলেছি। তো এখন ফ্লোর ওপেন, এর বাইরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। বা কোনো সাজেশন, কোনো ঘটনা বা কোনো উদ্যোগ আমাদের সাথে শেয়ার করা। যেমন আমরা লাইব্রেরির একটা এক্সাম্পল শুনেছি, কেন সেটা ওরা কাজ করাতে পারেনি, ফেল করেছে, সেটাও আমরা জেনেছি। কিভাবে ছোট ছোট ভাগে ভাগ করে কাজটা করানোর চেষ্টা করা যেত, সেটাও আমরা জেনেছি। তো আর কারো কোনো কোয়েরি বা ইনপুট, কোনো সাজেশন, কোনো কিছু যদি থাকে, কারণ আমাদের স্লাইড শেষ, মানে বইয়ের পড়াশোনা আসলে শেষ। বেসিক জিনিস যেগুলো আপনাদের জানানোর দরকার ছিল। অন্য কোনো কোনো কোশ্চেন থাকলে, চাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, এনিথিং, কোনো সমস্যা নেই। জি, কাইন্ডলি কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু আপুর সাথে রেসপন্স করবেন। এন্ড আপু স্পেশালি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়েও কাজ করেন, তো ওই জায়গা থেকে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপুকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা দেল ভাই, আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, তাহলে হয়তো ওদের কোশ্চেন করতে সুবিধা হতে পারে। জি আপু আমার প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি, একদম যদি প্রিসাইসলি বলি, আগাগোড়া সায়েন্সের স্টুডেন্ট আমি। আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 18 বছর রানিং।
আইবিএতেও কিছু পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, ওখানেও লাকিলি স্কলারশিপ পেয়েছি, করেছি। সো এই বিষয় ইঞ্জিনিয়ারিং কমপ্লিটের মানে পাশ করার আগেই চাকরিতে জয়েন করে ফেলেছিলাম আসলে। বিভিন্ন জায়গায় কাজ করার এক্সপিরিয়েন্স আছে, ব্র্যাকের সাথে, তারপরে হচ্ছে ইউএন এর সাথে, গ্রামীণ ফোনের সাথে, এরকম অনেক জায়গায় কাজ করার বিভিন্ন সময় সুযোগ হয়েছে। আমার নিজের উদ্যোগ আছে, সফটওয়্যার ফার্ম আছে আলহামদুলিল্লাহ, সেটার বয়স 15 বছরের উপরে। কনসাল্টিং ফার্ম আছে, ফাইন্যান্সিয়াল কনসাল্টিং ফার্মের সাথে আমি কাজ করি। তো বাইরের সাথে বিভিন্ন সময় কাজ করার সুযোগ হয়েছে, ইউএসএ, নাইকি ফাউন্ডেশন, তারপরে আমি স্টার্টআপের মেন্টরিং করি 12 বছরের উপরে। স্টার্টআপদের সাথে কাজ করা, ইম্প্যাক্ট এন্টারপ্রাইজদের সাথে কাজ করা, ফান্ড রেজিং নিয়ে কাজ করা, এরপর ইনভেস্টমেন্টও করা হয়েছে ছোট ছোট কিছু উদ্যোগে, চেষ্টা করেছি গাইড করার। এই তো পার্সোনাল লাইফে ছেলে আছে, ছেলে একদম ছোট না, বড়ই, ক্লাস 7-এ উঠবে এখন, ফাইনাল পরীক্ষা চলতেছে। এই তো। আর এর বাইরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, জি, আমার কাজ সবই রিলেটেড তো যদি কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ, আশা করছি সবাই শুনেছেন আপুর এক্সপিরিয়েন্স গুলো। তো ওই এরিয়া থেকে যদি কিছু জিজ্ঞেস করা থাকে আপুকে জিজ্ঞেস করতে পারেন। কাজের ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রেও যদি কারো কোনো কোয়েরি থাকে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। বা আমাকে ইমেলও করতে পারেন যে আপু আমি এটা নিয়ে কাজ করতেছি, কিভাবে করা যায়, সেটাও হইতে পারে। যদি মানে ইমেল অ্যাড্রেসও যদি দরকার হয় বা কোনো দরকার হয় সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে সবার ঘুম চলে আসছে, আমি যেটা বুঝতেছি 10টার সময়, 10টা বাজে অলরেডি, ক্লাসের টাইম শেষ। একজনও 10টার সময়, তোমরা আপনারা কি সবাই 10টার মধ্যে ঘুমায় যান? হ্যাঁ, ইন্টারেস্টিং কোশ্চেন। কিভাবে মনের ভয় দূর করব ম্যাম? কনফিডেন্স কিভাবে বাড়ানো যায়? এই যে সাহস করে কোশ্চেনটা করে ফেলছেন এতগুলি মানুষের মাঝখানে, এটাই তো একটা বিশাল কনফিডেন্স। এটা কি সবাই করতে পারছে? দীপা, হ্যাঁ, চেষ্টা তো সবাই মিনিমাম মিনিমাম সবাই সজাগ থাকে। কনফিডেন্স বাড়ানোর আমার ক্ষেত্রে আমি যেটা করছি বা করার চেষ্টা করি এখনো, মানে ভয় এখনো লাগে। হ্যাঁ, সত্যি কথা, একদম ফ্র্যাঙ্কলি বলতেছি, ভয় এখনো লাগে। ডায়াসের এই পাশে এসে দাঁড়ানোর পরে সামনে মনে হয় কি সব ভোলা দেখতেছি, কারো কারো চেহারা আর বোঝা যায় না, হাত পা কাঁপে, হাঁটু কাঁপতে থাকে, এখনো কাঁপে। সত্যি কথা, ভয় তাড়ানোর একটাই উপায় হলো ভয়কে ফেস করা। ভয় না পাওয়াটা অস্বাভাবিক, ভয় পাবোই, যে কোনো কিছু নিয়ে ভয় পাইতে পারি, কোনো সমস্যা নেই। আমি দোতলা থেকে নিচতলা নিচের দিকে তাকাইলে আমার ভয় লাগে, আমার মাথা ঘুরায়, আমার হাইট ফোবিয়া আছে। অথচ আমি প্রত্যেক বছর ট্রেকিং এ যাই, কেউ কারাডং থেকে, তাজিংডং থেকে, সব আমার ট্রেক করা, এগুলো আমি ট্রেক করেই গেছি। অথচ আমি দোতলা থেকে নিচে তাকাইলে আমার মাথা ঘুরায়। আমি প্রত্যেক বছর ট্রেকিং এ যাই। তো ভয়কে করার উপায়ই হচ্ছে ভয়কে ফেস করা, সোজা কথা। ভয় ফেস না করলে আপনি তো জানলেনই না যে আপনি ভয়টা কেন পাচ্ছেন, সেটাকে আপনি ওভারকাম কিভাবে করবেন। কনভারসেশন স্কিল আরো বেটার কিভাবে করব? বেশি বেশি কনভারসেশন করে। যাকে আপনার মনে হয় যে ও ভালো কনভারসেশন করে বা ওর কমিউনিকেশন স্কিল ভালো, সেটা আপনার ফ্রেন্ড হতে পারে, টিচার হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, তার সাথে গিয়ে কথা বলার চেষ্টা করেন। বা র্যান্ডম আপনার মতোই কাউকে আরেকজন পিক করেন, আরাফাত, যার সাথে আপনি কথা বলবেন, কথা বলার চেষ্টা করবেন, বাংলায় হোক, ইংলিশে হোক, লেখা হোক, মানে ভোকাল হোক, যেটাই হোক, কনভারসেশন করতে হবে। কনভারসেশন না করলে কনভারসেশন স্কিল বাড়ে না। ম্যাম, এআই কি বুঝলাম না কি? ওমর, কোশ্চেনটা একটু করেন, সবাই শুনুক। সাব্বির, ওমর সাব্বির। ম্যাম, এআই কি মানুষকে ব্যবহার করলে কি শিক্ষা বা যে কোনো ক্যারিয়ার
এর জন্য কি ক্ষতি কিনা? এআই ব্যবহার করা কেন ক্ষতি হবে? জি ম্যাম। এখন তো এর যুগ। আপনি যত স্মার্টলি এআই ইউজ করতে পারবেন আপনার পক্ষে তত ভালো। ক্ষতি হবে কেন? আপনি স্মার্টলি না ইউজ করবেন, কোনো কিভাবে কোনো ইউজ সময় করতেছেন হচ্ছে সেটা একটা ম্যাম কোয়েশ্চেন। ব্যবহার করলে নাকি জব মানে হারাই যাচ্ছে এই জন্য আর কি। আচ্ছা, আপনি ওই পার্সপেক্টিভ থেকে বলতেছেন যে জি এখন ম্যাম। সব কাজ এআই দিয়ে হয়ে যাচ্ছে, মানুষজনের চাকরি চলে যাচ্ছে, যে সেই জায়গাটা জানতে চাচ্ছেন, তাই তো? জি ম্যাম। কিছু জিনিস এআই আপনাকে রিপ্লেস করবেই, আপনি সেটা এড়াইতে পারবেন না। আগে আমরা চিঠি লিখতাম, মানুষ 5 দিন মানে 15 দিন পর 1 মাস পর চিঠি পাইতো, এখন ইমেল পাঠালে সাথে সাথে পায়, সাথে সাথে রিপ্লাই দেয়। মেসেঞ্জারে আরো দ্রুত, হোয়াটসঅ্যাপে সারাদিন আমরা চ্যাট করতেছি। আপনি কি ইগনোর করতে পারছেন ওমর? নো ম্যাম। আপনি কিভাবে ইউজ করতেছেন সেটার উপরে। রিপিটিটিভ কাজ, যেটা কন্টিনিউসলি আমার রিপিটিটিভ, খুবই মনোটোনাস কাজ, এআই যে রিপ্লেস করেন, মানুষের ক্রিয়েটিভ কাজে লাগান। কিছু জিনিস ইরেসপসিবল, আপনি কখনো রিপ্লেস করতে পারবেন না। সেটা আস্তে আস্তে এজেন্টিক এআই আসবে, অনেক কিছু আসবে, তারপরও আমাদেরও ক্রিয়েটিভ হতে হবে। চাকরি যাবে ডেফিনেটলি। আমরা এখন জেমিনাইয়ের সাথে কথা বলি না, আমরা এখন চ্যাটজিপিটি ইউজ করতেছি না, হবেই। আপনি আমি ইগনোর করতে পারবো না, কিন্তু সেই জিনিসটাকে আমরা কিভাবে পারসিভ করবো, আমরা কিভাবে ইউটিলাইজ করবো, সেটা কিন্তু আমাদের উপরে। আমরা কত স্মার্টলি সেই জিনিসটাকে ইউজ করব। আপনি ইগনোর তো করতে পারবেন না, চেঞ্জ তো হবেই। চিঠি রিপ্লেস, কবুতর রিপ্লেস হয়েছিল চিঠি দিয়া, চিঠি রিপ্লেস হয়েছে ইমেল দিয়া, ইমেল রিপ্লেস হয়েছে কি দিয়ে? মেসেঞ্জার দিয়ে। আমরা এখন সারাদিন মেসেঞ্জারে থাকি, ইমেইলেও যাই না। না অফিসিয়াল মিটিংও এখন মেসেঞ্জারে করি, হোয়াটসঅ্যাপে করি, ইমেল করারও ট্রাই করি না। ক্লায়েন্টের সাথে হোয়াটসঅ্যাপে কাজ সেরা ফেলাই, স্ল্যাকে কাজ সেরা ফেলাই, স্ল্যাকে গ্রুপ করে, স্ল্যাকে ভাগ করে করে কাজ দিয়ে অ্যাসাইন করে কাজ সেরে ফেলি। ইমেলেরও কাজ, মানে ইমেলও এখন অবসলিউট কাইন্ড অফ এমন অবস্থা আমাদের। সো ইগনোর করা যাবে না, জিনিসটাকে স্মার্টলি ইউজ করতে পারতে হবে। বুঝা গেছে ওমর? জি ম্যাম। ওকে। মহসিন, মহসিন কি বলছে? ম্যাম, আই হ্যাভ অ্যান আউট অফ কনটেক্সট কোশ্চেন। As a BU student, how effective is being active in clubs? And মহসিন, মাইক অন করেন, একটু গল্প করি, আসেন। মহসিন, আমার কথা শোনা যাচ্ছে? মহসিন মিয়া, আছেন ভাইয়া নাকি লাইন কেটে গেল? মহসিন, মাইক্রোফোন ইজ নট ওয়ার্কিং। ও, আমাদের ব্যাড লাক। মহসিন, আপনার কোশ্চেনটার অ্যান্সার দিন, খুবই জরুরি, মাস্ট। কমিউনিকেশন হচ্ছে কি? কমিউনিকেশন ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আপনি যত সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়াবেন, যত পার্টিসিপেট করবেন, যত মানুষের সাথে মিশবেন, এখানে যত কোশ্চেন করছে এখানে, এই যে কমিউনিকেশন স্কিল কিভাবে বাড়াবো, কনভারসেশন কিভাবে বাড়াবো, প্রত্যেকটা জিনিস আপনার বাড়বে যখন আপনি এই কাজগুলিতে পার্টিসিপেট করবেন, যখন আপনি জিনিসগুলি অ্যাটেন্ড করা শুরু করবেন। ঘরের মধ্যে শুধু বই পড়ে কিন্তু সবকিছু হয় না। আমরা টিভি দেখে যে জিনিসটা আমাদের যত মনে থাকে, বই পড়ে কিন্তু অত ইউটিলি আমাদের মনে থাকে না, আমরা ভুলে যাই। খুবই স্বাভাবিক, আমাদের মানে ব্রেনটা ওইভাবে ডেভেলপ করছে যে বইয়ের পড়াটা আমাদের সবসময় মনে থাকে না, কিন্তু অ্যাডভার্টাইজে আমরা যে জিনিসটা দেখতেছি ওই ভিজুয়ালটা আমাদের মাথার মধ্যে থেকে যায়। সেম, আপনি যখন সেমিনার গুলি অ্যাটেন্ড করবেন, ওয়ার্কশপ গুলি অ্যাটেন্ড করবেন, হ্যান্ডস অন কাজ করবেন, লোকজনের সাথে ইন্টারাক্ট করবেন, আপনার প্রত্যেকটা সোশ্যাল স্কিল, প্রত্যেকটা সফট স্কিল আপনার কাজে বাড়বে, ইমপ্রুভ করবে। আপনি যখন ইন্টারাক্ট করবেন, এই যে আজকে আপনি যে সেশনটা অ্যাটেন্ড করেছেন, ফ্রেন্ডদের সাথে কথা বলছেন, ফ্রেন্ডরা আছে, আপনি এখানে কোশ্চেন করেছেন, আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়তেছে। আপনি পার্টিসিপেট করতেছেন, আপনার পার্টিসিপেশন স্কিলটা বাড়তেছে। আমরা আনলাকি যে আপনার মাইক্রোফোনটা কাজ করতেছে না। আপনি যদি আমাদের সাথে কথা বলার সুযোগ পেতেন, তখন আপনার ভার্বালিটাও হতো যে আমি একটা কোশ্চেন করতেছি, আপনি একটা অ্যান্সার দিচ্ছেন, বা আপনি একটা কোশ্চেন করতেছেন, অন্য কেউ একটা অ্যান্সার দিচ্ছে। এই যে জায়গাগুলি, এই বেসিক জিনিসগুলি লার্নিং গুলির জন্য, পার্টিসিপেশনের জন্য, নিজেদের স্কিল বাড়ানোর জন্য ডেফিনেটলি এগুলি খুবই জরুরি। সেমিনার অ্যাটেন্ড করা, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, তারপরে হচ্ছে ইসের জন্য, ইফেক্টিভনেস গুলি আসার জন্য। আপনি যদি সবকিছু নিয়ে বসে থাকেন, তখন কিন্তু আপনি আর জানলেন না যে আপনার ওইটা কোনো কাজে লাগতেছে কিনা, বা আপনি যে কাজটা করতেছেন এই কাজটা হয়তো আরো 5 জন করতেছে,
আপনারা 5 জন মিলে যখন একসাথে কাজটা করবেন তখন জিনিসটা আরো ভালোভাবে কাজ করবে, সলিউশন গুলি আরো বেটার হবে। তো ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং অবশ্যই অ্যাটেন্ড করা উচিত। আমি নিজে করছি, প্রচুর করছি। আমি ইঞ্জিনিয়ারিং করছি, কিন্তু আমার মানে কি পরিমাণে আমি ওয়ার্কশপ অ্যাটেন্ড করছি, কি পরিমাণ সেমিনারে আমি অ্যাটেন্ড করছি চিন্তাও করতে পারবেন না। কমিউনিকেশন স্কিল, লোকজনের সাথে যোগাযোগ বাড়ানো, এই জিনিসগুলি খুব জরুরি। ম্যাম, আর একটা কি হচ্ছে, কানেক্ট উইথ ইউ, ইমেল করতে পারেন, কোনো সমস্যা নেই। ট্রাই টু বি অ্যাক্টিভ, ডেফিনেটলি হোসেন, বেশি বেশি করে। ম্যাম, আমি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইনের উপর কোর্স করেছিলাম। এখন আমার কোশ্চেন হলো এই দুইটার মধ্যে কোনটার উপর ফুল? আরিফুল, একটু মাইকটা অন করি, আসেন কথা বলি, যদি অন্য কোনো সমস্যা না থাকে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আরিফুল ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? এই তো। আপনি কোথায় পড়াশোনা করছেন আরিফুল? জি ম্যাম, আমি এখন স্টিল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, কোন চট্টগ্রামে। সাবজেক্টে? বুঝতে পেরেছি। কোন সাবজেক্টে? কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তেছি। মাশাআল্লাহ, খুবই ভালো। হ্যাঁ আরিফুল বলেন, আপনার এই হচ্ছে যে আপনি গ্রাফিক্স ডিজাইন করেছেন, ওয়েব ডিজাইন করেছেন, এখন আপনি কি মানে কিভাবে কাজ করবেন? আপনি যদি একটু কাজ করে কাজ করেন, সমস্যা কি? আপনি ফ্রন্ট এন্ড ডিজাইনিং এ চলে যান। গ্রাফিক ডিজাইনের তো এখন আমরা প্রোটোটাইপ ডিজাইন করি, তাই না? এখন আমরা কিভাবে কাজ করি? এখন তো চেঞ্জ হয়ে গেছে। এখন HTML আর কেউ করে না, এখন একবারে প্রোটোটাইপ ডিজাইন করে ক্লায়েন্টের কাছ থেকে পাস করায়, ওইটাকে নিয়ে সোজা ডেভেলপমেন্টে ফেলায় যায়। আপনি যে দুইটা কাজ করেছেন, দুইটাই এখন মার্জ হয়ে গেছে একসাথে। আসলে ট্রেনটাই এখন এরকম, আপনার আলাদা করার কিছু নাই আসলে এখন। জি ম্যাম, বুঝতে পারছি। এখন দেখা যাচ্ছে যে একটা করতে গেলে আরেকটাতে সময় দেওয়া যাচ্ছে না আর কি। এখন সেই জন্য এই না প্রশ্নটা এখন, করলাম। না 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 না, সেটা বুঝতে পারছি। সেক্ষেত্রে ওই যে যেটা বললাম, প্র্যাকটিক্যাল মানে এখন রিয়েল লাইফে অফিসগুলিতে আমরা যেটা করি, আমরা আসলে দুইটাকে এখন কাইন্ড অফ একসাথে করে ফেলছি। সময় বাঁচানো, কি করা, সবকিছু মিলায়। এখন আর HTML এর কোড টোড আলাদা ওইভাবে কেউ করে না, প্রোটোটাইপের মধ্যে ফালায় ডিজাইনটাকে ওইভাবে করে রেডি করে হচ্ছে প্রোটোটাইপের মতো করে, ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে, চেঞ্জ থাকলে চেঞ্জ করে, সাজেস্ট করে, প্রোটোটাইপের মধ্যে চেঞ্জ করে একবারে হচ্ছে কোডিং লেভেলে চলে যায়। জিনিসটা এখন কাইন্ড অফ এই লেভেলে চলে গেছে। তো আপনি যে জিনিসগুলি করতেছেন এটা একদম একসাথেই হয়ে যেতে পারে। ঠিক ঠিক আছে আছে, ম্যাম, ধন্যবাদ এটা জিজ্ঞেস করার জন্য কাজ করছেন। ওয়েলকাম। না না, কোনো সমস্যা নেই, ওয়েলকাম। ম্যাম, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন জানতে পারি? ও, আমি বলেছিলাম একটু আগে, আমার পড়াশোনা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি 2007-এ, মানে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হচ্ছে 2007-এ। এরপরে আমি আবার IBA তেও কিছু কিছু পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে লিডারশিপ ম্যানেজমেন্ট, তারপরে কমিউনিকেশন স্কিল, এই রিলেটেড কিছু পড়াশোনাও আমি IBA তে করেছি। আর মাঝে মধ্যে এই যে আপনাদের সাথে গল্প গুজব করি, কোর্স করি, পড়াশোনা করার চেষ্টা করি। পড়াশোনার বিকল্প নাই, মানে পড়াশোনা ইন সেন্স যে জানার বিকল্প নাই। আমি চেষ্টা করি সবসময় কিছু না কিছু শেখার, শেখা খুব জরুরি, শেখার আগ্রহ থাকাটা খুব জরুরি। ম্যাম, এখন চাকরির ক্ষেত্রে BBA ডিগ্রির ডিমান্ড কেমন? BBA ডিগ্রির ডিমান্ড ছিল, আচ্ছা থাকবে, বাদ দেওয়ার কোনো উপায় নাই। আমাদের ম্যানেজমেন্টের লোক লাগে, আমাদের মার্কেটিং এর লোক লাগে, আমাদের HR এর লোক লাগে, কারা বাদ দিবে? BBA রে বাদ দিবে কিভাবে? সম্ভব হয় কখনো? দীপা, কোশ্চেনের অ্যান্সার হয়েছে? Yes, ma'am. ওকে। Okay. কার কোনো কোশ্চেন, সাজেশন? আমি চ্যাট বক্স খুলে আছি, মেসেঞ্জার দেখতেছি আপনারা যে যে কোশ্চেন করতেছেন বা ই করতেছেন, আমি চেষ্টা করতেছি অ্যান্সার দেওয়ার। সো আর কারো কোনো ই থাকলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা ইনফ্যাক্ট সময় বেশি নিয়ে ফেলছি, সমস্যা দিয়াল ভাই, আশা করি আমাদেরকে কিছু বলবেন না, যেহেতু আপনাদের কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা কাজ মানে এখন আমরা Q&A নিয়ে আছি। তো
আর কারো কোনো কোশ্চেন না থাকলে বা কোনো সাজেশন বা কোনো না থাকলে হয়তো আমরা ক্লাসটা শেষ করতে পারি, বা কারো যদি মনে হয় আমার ইমেল অ্যাড্রেসটা দরকার, আমার সাথে বড় কথা বলবেন, সেটাও আমি দিয়ে দিতে পারি যদি আপনাদের প্রয়োজন হয়, কোনো সমস্যা নেই। বা ডিএল ভাইয়ের কাছ থেকেও নিয়ে নিতে পারবেন, ভাইয়ার কাছে চাইলে ভাইয়া দিয়ে দিবে। জি আপু। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু কাইন্ডলি আপু করবেন, আর নয়তো আমরা হয়তো সেশনটা শেষ করবো এখানে। থ্যাংক ইউ, ওয়েলকাম, এনি টাইম, কোনো সমস্যা নেই। আপু আই গেস কারো কোনো কোয়েশ্চেন আপাতত নেই। ওকে ডিএল ভাই, ওদের যদি কোনো মানে আমার ইমেল অ্যাড্রেস বা কোনো যোগাযোগ ইয়ে থাকে, আপনি কাইন্ডলি ওদের সাথে একটু কথা বলে নিন, ওদের সাথে শেয়ার করে দিবেন। জি আপু, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপু, আপনাদের আপনি আসলে ওদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন, এন্ড আশা করছি তারা তাদের ক্যারিয়ারে আপনার এই সেশনটার মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার করতে পেরেছে।